পৃথিবীর প্রাচীন অবস্থা থেকে দেখা যাচ্ছে আমাদের মানব সভ্যতা একটু একটু করে অগ্রসর হয়েছে, কিন্তু এই সভ্যতা যত এগিয়েছে ততই আমরা ভুলে যেতে শুরু করেছি এবং প্রায় ভুলেই গেছি যে এই সভ্যতা কাদের পিঠে ভর করে এগিয়ে এসেছে এত দূর। হ্যাঁ, আমরা যাদেরকে ভুলে গেছি তারা হচ্ছে এই সমাজের, এই দেশের, এই সারা পৃথিবীর বুকে এগিয়ে চলা মানুষ, যারা শ্রমজীবী, যারা কৃষিজীবী, যারা কর্মী, যারা প্রতিনিয়ত নিজেদের ঘাম এবং রক্তকে এক করে দিয়ে পরিশ্রম করেছে, যারা খনি থেকে উঠিয়ে নিয়ে এসেছে আমাদের জন্য আলো, তেল, কয়লা, এইসব আমরা সব পেয়েছি, আমাদের সভ্যতা এগিয়ে গেছে। কিন্তু হয়তো সেই মানুষটি খনির অনেক গভীরে নেমে যাওয়ার পর হয়তো উঠে আসতে পারেনি। ধরে নাও যদি সেই মানুষটি উঠে আসে কখনো এবং জিজ্ঞাসা করে আমাদেরকে যে, হে মানুষ, তোমরা এই যে সভ্যতাকে এগিয়ে নিয়ে আসছো আমাদের কারণে, কোথাও কি আমি যে কিনা গেছিলাম একসময় খনির অত গভীরে আর কখনো ফিরে আসতে পারিনি, ডিনামাইট নিয়ে গেছিলাম, সেখানে বিস্ফোরণ ঘটিয়েছি, তোমাদের জন্য আলো পাঠিয়েছি আমি অতটা অতলে গিয়ে, তারপর আমি হারিয়ে গেছি, আর কখনো উঠে আসতে পারিনি, তা তোমরা কি আমার নামের কোনো শহর, কোনো সড়ক পথ তৈরি করেছো? করনি। তোমরা করেছো যাদের নামে এই সড়ক, তারা কারা? তাদেরকে তো আমরা চিনি না, আমি চিনি না, এই সভ্যতা চিনে না, এই সমাজ চিনে না। আচ্ছা, যদি এই কৃষিজীবী মানুষেরা এসে কোনো দিন দাঁড়ায় আর এসে বলে, দেখো আমার সারা শরীরে কাদা জল মাখা, দেখো না আমার এই পরিশ্রমের ফলে এই যে মাটি, যে কিনা বন্ধা ছিল, রূঢ় ছিল, নিষ্ঠুর ছিল, শুকনো কাঠ হয়েছিল, সেই মাটিকে আমি কোমল বানিয়েছি, নরম বানিয়েছি, আর তারপর সেই মাটিতে একসময় হয়েছে সবুজ ধান, এবং সেই সবুজ ধানের মধ্যে ধীরে ধীরে হলুদ হয়ে এসেছে রং, আর তারপর সেই অন্ন তোমরা গ্রহণ করেছ, এই সভ্যতা এগিয়ে চলেছে, তোমরা বেঁচে আছো। আচ্ছা, প্রশ্ন হলো, যদি তোমরা কিছুই না করে থাকো তাহলে তোমরা কিসের জন্য এই অন্ন নিয়ে কাড়াকাড়ি করো? আজ যখন আমাদের সন্তানেরা খেতে পাচ্ছে না, অথচ তোমরা এই অন্নের মালিক সাজার চেষ্টা করছো এবং তোমরা এই অন্যায়ভাবে লুট করছো আমাদের খাদ্য, আমাদের সন্তানদের ভবিষ্যৎ, তা তোমরা, তোমাদের অধিকার কে দিয়েছে? ধরো আমি আসছি, আমি ফিরে আসছি আমার প্রশ্ন নিয়ে, তুমি তৈরি থাকো, তুমি কি উত্তর দেবে? আচ্ছা, ধরে নাও আমাদেরই কোনো এক সন্তান এসে তোমাদেরকে বলল যে আমার আর গাছের তলায় থাকতে ভালো লাগছে না, আমি আর এই ঘুরে বেড়ানো যাযাবর জীবন, এই আকাশের তলায় থাকতে ভালোবাসছি না, আমি তোমার ঘরে একটু জায়গা চাই, তুমি কি দিবে না? তোমরা কি দিবে না? তোমাদের ঘরে তো অনেকটা জায়গা, একটা চৌকি পেতে তাকে কি শুতে দিবে না? প্রশ্ন করছেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, আজকে আমাদের আলোচনার বিষয় বা আমার যে টপিকটা নিয়ে আলোচনার বিষয় সেটা হচ্ছে স্মৃতির শহর কবিতা, 15 নম্বর কবিতা। স্মৃতির শহর কাব্যগ্রন্থের অন্তর্গত স্মৃতির শহর নামক যে 15 সংখ্যক কবিতা, সেইটা খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা এবং অনেক ক্লাসেই কিন্তু সিলেবাসের মধ্যে এই টপিকটি রয়েছে এবং অনেকেই তোমরা বলেছো এই কবিতাটি নিয়ে আলোচনা করতে। আমি দেখলাম যে ইউটিউবে এখনো পর্যন্ত এই টপিকের উপরে আলোচনা কিছু নাই, কবিতা আবৃত্তি আছে, কিন্তু সত্যি কথা বলতে কি, কবিতা আমাদের জীবনের স্রোত বটে, কিন্তু আমাদের জীবনকে এই যে পরীক্ষাগুলো তৈরি করছে একটু একটু করে স্তরে স্তরে, সেই পরীক্ষাগুলোর উপযুক্ত করে নোট লিখতে পারা বা উত্তর সাজানো বা এই কবিতার গভীরে প্রবেশ করা সহজে সবার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব নয়। যখন সুনীল গঙ্গোপাধ্যায়, কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো মানুষ কবিতা লিখছেন এবং সেখানে জীবনের এত গভীরতম কথা লিখছেন, তখন তো নিশ্চয়ই একটু ভয় লাগেই। তবু আমি চেষ্টা করলাম আমার প্রিয় ছাত্রছাত্রীর জন্য এই কবিতাটির একটি আলোচনা নিতে। তো আলোচনাটি আমি অলরেডি করে ফেলেছি, প্রেক্ষাপট আলোচনা করে নিয়েছি, বিষয়বস্তু আলোচনা করে দিয়েছি। এবার কবিতাটি পড়ে পড়ে তোমাদের সামনে লাইন ভিত্তিক আলোচনা করে তোমাদের কাছে পুরো জলের মতো সহজ করে দেবো কবিতাটি। তো পুরো কবিতার আলোচনাটি শোনো, কোথাও স্কিপ করবে না, কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবে না। আমি আর নাম আলোচনা করছি না, কারণ অনেক স্টুডেন্টই বলেছিলে তোমরা, তাই তোমাদেরকে বলি, যখনই কোনো টপিক নিয়ে আলোচনার ইচ্ছা থাকবে বা আমাকে দিয়ে আলোচনা করানোর ইচ্ছা থাকবে, তো অবশ্যই তোমরা যে কোনো আলোচনা বা যে কোনো ভিডিওর, আমার চ্যানেলে দেওয়া যে কোনো ভিডিওর কমেন্টিং বক্সে গিয়ে তোমরা তোমাদের কমেন্ট করে দিতে পারো, তোমাদের মন্তব্য করতে পারো, তোমাদের কোন টপিক নিয়ে আলোচনা প্রয়োজন সেটাও তোমরা লিখতে পারো। তবে হ্যাঁ, সেই ক্ষেত্রে অবশ্যই কবিতা বা গল্প বা উপন্যাসে সেই নামটি লেখার পরে সেই লেখকের নাম অবশ্যই দিতে ভুলবে না, কেমন? আর পাশাপাশি তোমরা কোথা থেকে বলছো সেই কথাটিও কিন্তু বলতে ভুলবে না। এর ফলে আমি জানতে পারবো যে কোথায় কার স্টুডেন্ট বা কোন কলেজের স্টুডেন্টরা আমার সাথে যুক্ত থাকছে। আজকের এই কবিতাটি তোমাদের কাছে
আমি তুলে ধরছি পুরো বিশ্লেষণ সমেত লাইন ভিত্তিক আলোচনা। তো কবিতাটি তোমরা শোনো। বলছেন কবি, একদিন কেউ এসে বলবে তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে, আমি ওইখানে আমার খাটিয়া এনে শোবো, আমার গাছতলা আর ভাল লাগে না। কি চমৎকার কথা! যেসব মানুষেরা পথের প্রান্তে শুয়ে থাকছে তারা স্বপ্ন দেখে যে চার দেওয়ালের মধ্যে, ছাদের মধ্যে শান্তিতে একটু ঘুমানোর। তো তোমার ঘরে, আমাদের মতো মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের ঘরে বা উচ্চবিত্ত সমাজে যারা আছে সেই সমস্ত মানুষের ঘরে অনেকটা জায়গা, তাদের খেলার মতো জায়গা আছে, অথচ কত মানুষ দিন রাত পার করে দিচ্ছে পথের প্রান্তে শুয়ে বসে। কই তাদের জন্য তো আমরা একটু ভাবি না? কিন্তু তারা যদি কখনো আন্দোলন করে, কখনো প্রতিবাদ করে, কখনো স্বর তোলে বলে, নিজেদের দাবি, নিজেদের অধিকার ছিনিয়ে নিতে চায়, তখন আমরা কি করব? আমাদের হৃদয়হীন হয়ে যাব আমরা, নাকি হৃদয়বান হয়ে আমাদের ঘরে একটু ঠাঁই দিব, আমাদের পাশে একটু ঠাঁই দিব, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাঁচার অধিকার দেব তাদেরকে? তাই কবি বলছেন, একদিন কেউ এসে বলবে তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে, আমি ওইখানে আমার খাটিয়া এনে শোবো, আমার গাছতলা আর ভাল লাগে না। একদিন কেউ এসে বলবে তোমার ভাতের থালা থেকে আমি 3 গ্রাস তুলে নেব, কারণ আমার কোনো থালাই নেই, আমার অনাহার একঘেয়েমির মতন ধিক ধিক করে জ্বলছে আর আমার ভাল লাগে না। কতকাল থেকে এই শ্রমজীবী মানুষেরা অসহায় হয়ে বেঁচে থাকে, কই তাদের জন্য তো আমরা লড়াই করি না? তাদের দাবিগুলোকে তো আমরা শুনতে চাই না? আমরা ভদ্র সভ্য সমাজে থাকতে থাকতে ভুলে গেছি ভদ্রতার মাপকাঠি তৈরি করেছে কারা? কাদের রক্ত জল করা পরিশ্রমের উপরে আমরা আজ সভ্যতাকে নির্মাণ করতে পেরেছি। একটু একটু করে যারা এগিয়ে নিয়ে এসেছে নিজেদের বুকের রক্ত দিয়ে, শরীরের ঘাম দিয়ে, নিজেদের জীবন দিয়ে, নিজেদের যন্ত্রণা দিয়ে এই সমাজকে, এই সভ্যতাকে, আমাদের জীবনকে যারা এত চমৎকার বানিয়ে গেছে, কই তাদের সন্তানের জন্য তো আমরা ভাবি না, তাদের জীবনের জন্য তো ভাবি না, তাদের ঘুমের কথা ভাবি না, তাদের শান্তির কথা ভাবি না। তাই তিনি বলছেন, সেই মানুষেরা যদি আসে, প্রতিবাদ করে, স্বর তোলে, তাহলে আমরা কি করব? তারা যদি বলে যে একদিন কেউ এসে বলবে তোমার ভাতের থালা থেকে আমি 3 গ্রাস তুলে নেব, তুমি কি তাকে বাধা দিতে পারবে? কারণটা কি? কারণ সে নিজেই বলবে যে তার নিজের কোনো থালা নেই, সে অনাহারে থাকতে থাকতে, একঘেয়েমি অনাহারে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে, তার আর ভালো লাগে না, আগুন তার হৃদয়ে ধিক ধিক করে জ্বলছে। কেন? আমাদের যারা আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, উচ্চবিত্ত শ্রেণীর মানুষ, আমাদের বাড়ি ঘর থাকার কোনো অভাব নেই, আমাদের গাড়ি রাখার বারান্দাতে হয়তো শুয়ে আছে কোনো এক শিশু, কই তাদের জন্য তো আমরা কিছু ভাবি না। কিন্তু সেই শিশুটি ধুলোমাখা গায়ে কখনো যদি আমাদের সামনে এসে দাঁড়ায় আর দাবি করে যে তারাও স্কুলে যেতে চায়, তারাও চায় আমরা যেন তাদেরকে সাজিয়ে গুছিয়ে পোশাক পরিয়ে আদর করে বলি সাবধানে যেও, তাহলে কি আমরা তাদের দাবিটাকে মিথ্যে প্রমাণ করব? তিনি বলছেন কবি, গাড়ি বারান্দার তলা থেকে ধুলোমাখা 3টে বাচ্চা ছুটে এসে বলবে, ওগো আমরা বাসি রুটি চাই না, 5 নয়া চাই না, আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল আঁচড়ে দাও, আমাদের গাল টিপে দিয়ে বলো সাবধানে, আমরাও স্কুলে যাব। কখনো কবি বলছেন যে কয়লা খনির অন্ধকারে যে মানুষটি হারিয়ে গেছে একদিন, সে যদি উঠে এসে বলে, জিজ্ঞাসা করে আমার নামে কি কোনো পথ করেছো তোমরা? তাহলে কাদের নামে পথ করেছো? কই তাদেরকে তো আমরা চিনি না। যদি বলে একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ, সে অবাক হয়ে বলবে, এ কি, আমার জন্য কোনো শোক সভা নেই কেন? ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরও গভীরে, আর ফিরিনি, আমি ফিরিনি, কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে, আমার নামে তোমরা কেন নাম রাখোনি শহরের রাস্তার? তবে এসব রাস্তা কাদের নামে? তাদের তো চিনি না। আবার কবি কৃষিজীবী মানুষের কথা বলছেন। তিনি বলছেন, একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরও অনেক লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে, তোমরা যারা কোনো দিন কাদা জল মাখনি, মাটিতে শোনোনি কোনো আওয়াজ, জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি, সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো। রাহাজানি মানে হচ্ছে ডাকাতি, দস্যুবৃত্তি, শস্য নিয়ে কাড়াকাড়ি করছো। আর আমার সন্তানরা থাকে উপবাসী। সেই কৃষিজীবী সম্প্রদায়ের মানুষের সন্তানেরা কিন্তু আজ অনেকে উপবাসী থাকে। তোমাদের লজ্জা করে না? আমি আসছি, প্রতিবাদ আসছে, মানুষ আসছে তাদের দাবি নিয়ে, হারিয়ে যাওয়া মানুষেরা আসছে,
কোথাও তাদের জায়গাটিকে পুনরায় নতুন করেই একবার চেয়ে নিতে। তাই তিনি বলছেন যে কৃষিজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, যারা নিজেদের ঘাম রক্ত জল করে আমাদের মতো সভ্য মানুষদের একটা পরিচয় তৈরি করে দিয়ে গেছে, কই তাদের জন্য আমরা কখনো কিছু ভাবি না? কেন ভাবি না? তারা যদি এসে জিজ্ঞাসা করে আমাদের কাছে কি উত্তর থাকবে কোনো? কেন আমরা তাদেরকে বঞ্চিত করে রেখেছি? আজও কি তাহলে এই সমাজ, এই দেশ পরাধীন হয়ে আছে? আজও কি আমরা হেরে গেছি? এই হলো কবিতার আসল মর্মার্থ। আজকের আলোচনাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই জানাবে যে তোমরা কে কোন কলেজ থেকে বলছো, কোন কলেজে পড়ো, তোমাদের নাম কি, আর তোমাদের কার কোন বিষয় নিয়ে আলোচনা প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থেকো সবাই, পরীক্ষার প্রস্তুতি নাও, বেস্ট অফ লাক।